নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের কাছে আসন্ন থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনে ভৌত বিজ্ঞানের ওপর 3 ঘন্টা সময়ের 90 নম্বরের একটা মডেল কোশ্চেন পেপার উত্তর সহ দেখাবো। তোমরা ফলো করো এবং খাতা পেন্সিল নোট করে উত্তরগুলো লেখার চেষ্টা করো। তাহলে প্রথমেই দেখো গ্রুপ এ এমসিকিউ প্রশ্ন, মাল্টিপল চয়েস প্রশ্ন, 13টা প্রশ্ন আছে, 13 নম্বর। ফলে প্রশ্নগুলো শুরু করছি। সঠিক উত্তরটি নির্বাচন করো। এককবিহীন রাশি হলো পারমাণবিক গুরুত্ব। রকেট উৎক্ষেপণের মূল নীতি যে সূত্রে নিহিত আছে তা হলো তৃতীয় গতিসূত্র। তরলের মুক্ততলের ক্ষেত্রফল হ্রাসের জন্য দায়ী পৃষ্ঠটান। পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী ইলেকট্রন। 0.3 মোল অ্যামোনিয়া মানে কত গ্রাম অ্যামোনিয়া? 5.1 গ্রাম। কীভাবে এলো? 1 মোল অ্যামোনিয়া যদি 17 গ্রাম হয় তাহলে 0.3 দিয়ে গুণ করো, 5.1 পেয়ে যাবে। দ্রাবকের উষ্ণতা বৃদ্ধিতে দাব্রতা হ্রাস পায় এমন একটি পদার্থ হচ্ছে ক্যালসিয়াম সালফেট। HCl একটি মৃদু অ্যাসিড নয়, তীব্র অ্যাসিড হবে। বি হচ্ছে সঠিক অপশান। সর্বজনীন নির্দেশক ইন্ডিকেটর পি যদি 7 হয় তাহলে কি বর্ণ ধাপ করবে? না, সবুজ বর্ণ। তাহলে 8টা প্রশ্নে আশা করি তোমরা 8 নম্বর পেয়ে গেলে। নেক্সট, সর্বজনীন বহুমুখী দ্রাবক হলো জল। ক্লোরোফর্ম ও জলের মিশ্রণকে পৃথক করার পদ্ধতি বিওজি ফানেল দ্বারা। 1 হর্স পাওয়ার মান হচ্ছে 550 ওয়াট। যে পরিমাণ কাজের বিনিময়ে 1 ক্যালোরি তাপ পাই তা হচ্ছে 4.2 জুল। কোনো শব্দের তরঙ্গের বিস্তার কমানো হলে তার প্রাবল্য হ্রাস পায়। তাহলে সঠিক অপশন হচ্ছে বি। তাহলে এই 13টা প্রশ্ন তোমরা 13 নম্বর পেয়ে গেলে। এবার আমি আসছি গ্রুপ বিতে। দেখো, গ্রুপ বিতে তোমরা দেখছো যে এখানে 23টা প্রশ্ন আছে, 23 নম্বর। তাহলে প্রশ্নগুলো কী কী? মাত্রাহীন অথচ এককযুক্ত একটি রাশির নাম, রাশির উদাহরণ কি? তোমরা বলবে কোণ বা ঘনকোণ। দুটো স্পর্শজনিত বলের উদাহরণ কী হতে পারে? ঘর্ষণ বল, ফ্রিকশনাল ফোর্স, ও পেশি বল, মাস্কুলার ফোর্স। পরেরটা একটা অঙ্কভিত্তিক প্রশ্ন। 10 কিগ্রা ভার ওজনযুক্ত একটি বস্তু জলে যদি হাফ অংশ ডুবে ভাসে তাহলে তার আপাত ওজন কত হবে? দেখো, আমি করে দেখিয়েছি। হাফ ইন্টু বস্তুর ওজন হচ্ছে 10 ইন্টু 9.8 মানে 98 নিউটন। তাহলে তার হাফ অংশ যেহেতু ডুবে ভাসছে তাহলে হাফ দিয়ে গুণ করো, তাহলে হবে 49 নিউটন। নেক্সট, 3 নম্বর প্রশ্নে কি বলেছে? এসআই পদ্ধতিতে কার্যের পরম এবং অভিকর্ষ এককের সম্পর্কটি লেখো। তোমরা কি লিখবে তাহলে? এসআই একক হচ্ছে 1 কিগ্রামিটার, আর অভিকর্ষে এসআই এককের পরম একক হচ্ছে জুল, আর অভিকর্ষিক হচ্ছে কিগ্রামিটার। সুতরাং 1 কিগ্রামিটার সমান হচ্ছে 9.8 জুল। শব্দের প্রতিফলনে প্রতিফলকের একটা বৈশিষ্ট্য কি? প্রতিফলককে বড় হতে হবে। একটি বস্তুতে তাপ দেওয়ার সময় তার উষ্ণতা লেখচিত্রটি সময় অক্ষে সমান্তর হয়। তাহলে উক্ত তাপ বস্তু কি ঘটাচ্ছে? অবস্থান্তর ঘটাচ্ছে, কারণ আমরা জানি লীন তাপ বস্তুর অবস্থান্তর ঘটায়। 1 মোল O2 সমান কত অণু O2? না, 1 মোল মানে কত? অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে 6.023 ইন্টু 10⁻23 1 মোলে থাকে। এখন 1 মিলিমোল মানে 10⁻³ মোল। তাহলে যদি গুণ করা হয় তাহলে কত উত্তর হবে? তোমরা দেখতে পাচ্ছ কত হচ্ছে? না, 6.023 ইন্টু 10⁻20। ওকে, এরপরেরটাও খুব ভালো প্রশ্ন। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত? 40%। কেন 40% ভেবে দেখো। কেন ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে 40 + 12 + 3 ইন্টু 16 মানে 48 যোগ হচ্ছে। তাহলে মোট ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে 100 ভাগ। তাহলে 100 ভাগে ক্যালসিয়াম হচ্ছে কত? 40 ভাগ। সুতরাং শতকরা হচ্ছে 40 বা 40%। ওকে, তাহলে তোমরা এগুলো শুনতে থাকো এবং ভালো করে ফলো করো। নেক্সট, উষ্ণতা বৃদ্ধিতে দাব্রতা প্রায় একই রকম থাকে এরকম একটি পদার্থের নাম ও সংকেত কি? তোমরা জানো খাদ্য লবণ, সোডিয়াম ক্লোরাইড বা NaCl। সমুদ্রের জল থেকে লবণ নিষ্কাশনের সঠিক পদ্ধতি কোনটি? বাষ্পীভবন। অথবা পেট্রোলিয়াম পরিশোধনে কি পদ্ধতি করা হয়? আংশিক পাতন। অ্যালগাল ব্লুমের জন্য দায়ী কোন যৌগ? নাইট্রোজেন ও ফসফরাস ঘটিত যৌগ। নক নি সিন্ড্রোম
রোগের কারণ কি? ক্লোরাইড দূষণের জন্য এটা হয়। একটি জল দূষকের উদাহরণ কি? শিল্প বর্জ্য হতে পারে, কীটনাশক, সার, রাসায়নিক পদার্থ হতে পারে, পয় নিষ্কাশিত বর্জ্য পদার্থ হতে পারে। এই সবের জন্যই জল দূষণ হয়। এবার আমি আসছি শূন্যস্থান পূরণ করে জাতীয় প্রশ্নে। কি বলেছে? একটি উচ্চ স্থান থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে বস্তুটি ত্বরণ সহ ভূপৃষ্ঠে পড়ে। তাহলে শূন্যস্থানে ত্বরণ সহ লিখবে। একটি বস্তুর ভরবেগের পরিবর্তন হয় প্রযুক্ত বলের পরিবর্তনের জন্য। এটা তোমরা দ্বিতীয় সূত্র থেকে দেখে থাকবে। বস্তুর ভরবেগ ছাড়া বস্তুর থাকা সম্ভব। কেন সম্ভব? কারণ ভরবেগ, স্মৃতিশক্তির ক্ষেত্রে ভরবেগ নেই কিন্তু স্মৃতিশক্তি থাকে, সুতরাং এটা সম্ভব। ক্ষমতা মানে তোমরা পড়ে দেখেছো কার্যক্ষমতা শক্তি অধ্যায়ে, ক্ষমতা সমান প্রমাণ করা যায় বল ইন্টু গতিবেগ। বরফ গলনের লিনতাপের মান কত? আমরা সিজিএস পদ্ধতি প্রচলিত এটা জানি যে 80 ক্যালোরি পার গ্রাম। এটাকে যদি এসআইতে রূপান্তর করা হয়, করে দেখবে গ্রামকে যদি কেজিতে নিয়ে যাও এবং ক্যালোরিকে যদি 4.2 দিয়ে গুণ করে জুলে নিয়ে যাও, তাহলে ইউনিট কনভার্সন করলে আসবে 3.36 10⁵ জুল পার কেজি, যেটা আমি এখানে করে দিয়েছি, তোমরা এটা করে ভেরিফাই করে নাও। এবার আমি আসছি সত্য মিথ্যা লেখো, ট্রু ফলস নির্বাচন করার প্রশ্নে। দেখা যাক কি প্রশ্নে আছে। তড়িৎ প্রবাহমাত্রা হলো ভেক্টর রাশি, মিথ্যা, এটা একটা স্কেলার রাশি। পৃষ্ঠটান তরলের সর্বত্র ক্রিয়া করে না, এটা মিথ্যা। শব্দের তীব্রতা পরিমাপ করা যায়, সত্য। বস্তুর কম্পন ছাড়াও বস্তুতে শব্দ সৃষ্টি করা সম্ভব, মিথ্যা। তাহলে তোমরা আশা করি এর পুরো নম্বরটাই পেয়ে গেলে। এবার একটু স্তম্ভ মেলানোর প্রশ্নে আসি। 4টে প্রশ্ন আছে। 4 নম্বর কি আছে? সালফিউরিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কত? 2। তোমরা ক্ষারগ্রাহিতার সংজ্ঞা দেখেছো, যতগুলো হাইড্রোজেন পরমাণু থাকে, H2 মানে দুটো আছে, তাহলে ক্ষারগ্রাহিতা হচ্ছে 2। নিয়নের রাসায়নিক ধর্ম কি? নিয়নের হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল, তাহলে রাসায়নিক প্রকৃতি নিষ্ক্রিয় প্রকৃতির, হচ্ছে 5টা সঠিক। নির্দেশক কি করে? না রাসায়নিক প্রকৃতি নির্ধারণ করে। নির্দেশকের আমরা জানি যে কোন নির্দেশক কোন দ্রবণে কীরকম বর্ণ ধারণ করে। এখানে দেখো নিউটন সংখ্যা কত? 2, কারণ ভর সংখ্যা 3, পরমাণু ক্রমাঙ্ক 1, তাহলে ভর সংখ্যাতে পরমাণু ক্রমাঙ্ক যদি বাদ দিলে নিউটন সংখ্যা পাওয়া যায়, তাহলে 2, তাহলে 2। সুতরাং বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে যে 4টে প্রশ্ন আছে, আশা করি তোমরা 4টে প্রশ্নেই পুরো নম্বর পেলে। এবার গ্রুপ সির প্রশ্নে আসছি। দেখো এখানে আছে 2 নম্বর করে 15টা প্রশ্ন, 30 নম্বর। কি বলেছে? বায়ু শূন্য স্থানে 1 কেজি তুলো 1 কেজি লোহা কোনটি বেশি ভারী ও কেন? এগুলো হচ্ছে টেক্সচুয়াল প্রশ্ন। এখানে দেখো 1, 2 এই দুটো হচ্ছে টেক্সচুয়াল প্রশ্ন। টেক্সট বইটা যদি ভালো করে পড়ো তাহলে এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। এর আমি একটা অঙ্কের প্রশ্নের উত্তর নিয়ে একটু আলোচনা করব, কারণ অঙ্ক তোমরা অনেকেই করো না। এগুলো দেখো আমি করে দেখাচ্ছি, এগুলো খাতা পেন্সিল বার করে নোট কর। কি বলেছে? একটি গাড়ি প্রথম x মিনিটে y কিলোমিটার ও পরবর্তী y মিনিটে x কিলোমিটার পথ যায়, গাড়ির গড় বেগ কত? আমরা জানি গাড়ির গড় বেগ মানে হচ্ছে মোট সরণ বাই মোট সময়। এখানে মোট সরণ হচ্ছে y প্লাস এক্স আর মোট সময় হচ্ছে x প্লাস ওয়াই। যেহেতু কিলোমিটার আর মিনিট এককে আছে, তাহলে এটা সরল করলেও হবে 1 কিলোমিটার পার মিনিট। যেহেতু 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে কিলোমিটার পার ঘন্টাকে করলে এই উত্তরটা গড় বেগ এলো 60 কিমি পার আওয়ার। ওকে। অথবা প্রশ্ন দেখো, এটাও একটা অঙ্ক প্রশ্ন দিয়েছে। কি বলেছে? 30 কিমি পার ঘন্টা বেগে চলন্ত ট্রেন ব্রেক কষার ফলে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি হলো, ট্রেনটি থামাতে কত সময় লাগে? খুবই ভালো প্রশ্ন। তোমরা জানো যে ভি ইকুয়াল হচ্ছে ইউ মাইনাস এটি, তাহলে টি মানে কি বলছি? ইউ বাই এ। যেহেতু থেমে যাচ্ছে তাহলে অন্তিম বেগ 0, তাহলে টি সমান হচ্ছে ইউ বাই এ। ইউ হচ্ছে 75/9। কারণ কি? 35 কিমি পার আওয়ারকে যদি তোমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করো, তাহলে এটা হবে 30,000/3600 মানে 75/9 মিটার পার সেকেন্ড। সেটাই বসিয়েছে 75/9। আর এ বলেছে 0.5, তাহলে 0.5 বসিয়ে দিলাম। তাহলে সরল করলে হলো 6.67 সেকেন্ড। তাহলে এত সেকেন্ড সময় লাগবে। এবার সাধারণ তুলা সুবিধা দুটি শর্ত, তোমরা এগুলো টেক্সট বইতে পড়েছো যে তুলাদণ্ডকে দৃঢ় হতে হবে, সুস্থির হতে হবে, সুবেদী হতে হবে।
এগুলো তোমরা টেক্সট বইটা পড়লেই পাবে। সোডিয়াম ক্যাটায়ন Na প্লাস ও Na এর মধ্যে কোনটি বেশি? কুৎসিত নয়, এটা ছাপার ভুল আছে, এটা হবে সুস্থিত। তোমরা নিশ্চয়ই এটা পড়েছো, আশা করি এটা পারবে। 9 গ্রাম জলে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা নির্ণয় করো। এটা একটা অঙ্কভিত্তিক প্রশ্ন, এটা একটু বলে দিই। প্রথমে তোমাকে মোল সংখ্যা বার করতে হবে। দেখো 1 মোল জল মানে হচ্ছে 18 গ্রাম জল। 1 গ্রাম, এখানে যে 9 গ্রাম আছে জলের, এক অণু জলের ভর কত? 9 গ্রাম। তাহলে 9 গ্রাম জল মানে কত মোল জল? 18 গ্রাম যদি 1 মোল হয় তাহলে 9/18, মোল সংখ্যা কত হলো? তাহলে হাফ মোল জল। 9 গ্রাম জল মানে হচ্ছে হাফ মোল জল। এখন 1 মোল জলে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে হাফ মোল জলে অণুর সংখ্যা হাফ দিয়ে এটা গুণ করো। আবার H2O মানে 1 মোল জলে 2টি হাইড্রোজেন পরমাণু থাকে, তাহলে 2 দিয়ে যদি গুণ করি তাহলে মোট এই যে গুণফল যেটা হবে সেটাই হয়ে যাবে কি না 9 গ্রাম জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। তাহলে এখানে দেখো 2 দিয়ে আবার কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি এই 6.023 × 10⁻23 অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যকই প্রায় হাইড্রোজেন পরমাণু থাকছে। তোমরা এটাও ভেরিফাই করে দেখে নাও। পরের প্রশ্নগুলো দেখো 7, 8, 9, এগুলো হচ্ছে টেক্সটাইল প্রশ্ন। এগুলো আশা করি তোমরা বইতে বা সহায়িকা বইতে পাবে, এগুলো তোমরা দেখে নেবে, আশা করি তোমরা এগুলো জানো। এবার রসায়নের প্রশ্নটা দেখো, শীতল ও নাতিকারো নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লেখো। আমি দেখো লিখে দিয়েছি Mg + 2HNO3 হচ্ছে MgNO3 + H2। তোমরা ব্যালেন্সগুলো দেখে নাও, না পারলে নিজে করে নাও। নেক্সট অথবা প্রশ্ন দিয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে জিঙ্ক চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। দেখো Zn + 2NOH, এটা হচ্ছে Na2ZNO2 সোডিয়াম জিঙ্কেট প্লাস H2। এবার বলছে 13 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট একটি মৌলের ইলেকট্রন বিন্যাস লেখো। 13 মানে কি? অ্যালুমিনিয়াম। তাহলে হচ্ছে 2, 8, 1, কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং KLM এম কক্ষে 1টি। যা দেখে বোঝা যায় 2, 8, 1 হবে না, এটা ভুল হয়েছে, এটা হচ্ছে 2, 8, 3 হবে, তবেই তো 13 হবে। তাহলে অ্যালুমিনিয়াম যোজ্যতা হয়ে যাবে +3 এবং এটা একটা ক্যাটায়ন, যেহেতু 3টি ইলেকট্রন ছেড়ে দিয়ে সুস্থিত ইলেকট্রন কাঠামো লাভ করে। ওকে, আংশিক পাতন এগুলো তো টেক্সটাইল প্রশ্ন। একটি অসম্পৃক্ত দ্রবণকে কীভাবে সম্পৃক্ত করা যায়, দ্রাবের পরিমাণ বাড়ানো যেতে পারে, উত্তপ্ত করা যেতে পারে, এগুলো তোমরা বইতে পেয়ে যাবে। এবার আমি গ্রুপ ডি প্রশ্নে আসছি। দেখো প্রতিটি প্রশ্নের পূর্ণমান হচ্ছে 3, 8টা প্রশ্ন করতে হবে, 3 8 24। এটা তো খুব ভালো প্রশ্ন, লেখচিত্রের সাহায্যে প্রমাণ, এটা নিশ্চয়ই করেছো। এবার একটা অঙ্ক দেখছি, দেখো এই অঙ্কটা আমি রেখে দিচ্ছি, তোমরা বুঝে নাও। কি বলেছে, একটি 500 কেজি ভরের গাড়িকে যা এত কিমি/ঘন্টা বেগ নিয়ে চলছে 5 সেকেন্ডে থামানো হলে কত বল প্রয়োগ করতে হবে। এখানে দেখো যেহেতু থেমে যাচ্ছে তাহলে 0 = U - AT, A মানে হচ্ছে U/T। ইউ কত বলেছে? 60 কিমি/ঘন্টা মানে 150/9 মিটার/সেকেন্ড। তোমরা এগুলো দেখে নেবে, চেক করো। তাহলে 150/9 5 সেকেন্ডে থামানো হচ্ছে, তাহলে 5 দিয়ে ভাগ। তাহলে আমরা কি দেখলাম, 10/3 সেকেন্ড। 15 দিয়ে কাটা গেলে 15, 3, 15, 10, 10/3 সেকেন্ড। তাহলে টি এর মান, এ ত্বরণটা ভুল হচ্ছে, এটা হচ্ছে ত্বরণের একক হচ্ছে মিটার/সেকেন্ড স্কোয়ার, মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ হলো। এখন তাহলে বল চেয়েছে, পি সমান আমরা জানি এম এ, দ্বিতীয় সূত্রে বলের পরিমাপের সূত্র, তাহলে 500 কেজি × 10/3 সরল করলে যা হবে এত নিউটন হলো। ওকে, এটাও খুব ভালো প্রশ্ন। একটি হালকা ও ভারী বস্তুর ভরবেগ সমান, কোনটির গতিশক্তি বেশি? তোমরা এটা করে দেখবে যে হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে। এবার একটা রসায়নের প্রশ্ন দিয়েছে, একটি করে আম্লিক, ক্ষারীয়, উভধর্মী অক্সাইডের সংকেত লেখো। আম্লিক হতে পারে SO2, CO2 হতে পারে, ক্যালসিয়াম অক্সাইড হতে পারে, আর উভধর্মী হচ্ছে অ্যালুমিনিয়াম Al2O3। এছাড়া আরও অনেক হতে পারে, তোমরা নিজেরা এটা ভেবে দেখো। এবার একটা তাপমাত্রার একটা অঙ্ক দিয়েছে, খুবই ভালো প্রশ্ন। দেখো অঙ্কটা পড়ো, দিয়ে বলেছে মিশ্রণের সাম্য তাপমাত্রা বা অন্তিম উষ্ণতা কত।
এখানে দেখেই মনে হচ্ছে যে T2 গ্রেটার দেন T1, এই কথার মানে হচ্ছে দ্বিতীয় বস্তু তাপ ছাড়ছে আর T1 প্রথম বস্তু তাপ নিচ্ছে। তাহলে অন্তিম উষ্ণতা হবে এদের মাঝামাঝি। তাহলে যেহেতু T2 উচ্চ উষ্ণতা, তাহলে দ্বিতীয় বস্তুটা তাপ বর্জন করছে। কত বর্জন করছে? না এই পরিমাণ বর্জন করছে। আর প্রথম বস্তুটা তাপ গ্রহণ করছে। তাহলে এর উষ্ণতা নামছে, এর উষ্ণতা T1 থেকে T2 উঠছে। তাহলে যখন এরা সাম্যাবস্থা থাকবে, তাপীয় সাম্য আসবে, গৃহীত তাপ বর্জিত তাপ গৃহীত তাপের সমান হবে। তাহলে এটাই হচ্ছে ক্যালোরিমিটারের মূল সূত্র থেকে আমরা জানি। তাহলে এটা যদি সমাধান করো তাহলে দেখবে অন্তিম উষ্ণতা হচ্ছে এইটা। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এরপর ব্যাখ্যামূলক প্রশ্ন, স্টোন ক্যান্সার কী, কারণগুলো কী, এটা তোমরা বইতে পাবে, এটাও তোমরা বইতে পাবে। তো টেক্সচুয়াল প্রশ্নগুলো তোমরা বই দেখে নেবে। ওকে, এবার আমি আসছি শেষ দিকে চলে এসছি। এবার দেখো কি বলছে। ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে হলে উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব। খুবই ভালো প্রশ্ন। তাহলে আমরা যদি শব্দের গতিবেগ ভি ধরে নিই, তাহলে যেহেতু উৎস আর প্রতিফলকে তোমাদের জন্য একটা ছবি আঁকো। ধরো এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে রিফ্লেক্টর, প্রতিফলক। তাহলে শব্দটা এই যাবে আর এই আসবে, তাই তো? দূরত্ব হচ্ছে ডি। তা যেহেতু যাবে আর আসবে তাহলে 2D। আর পারসিস্টেন্স অফ হিয়ারিং, শব্দ নির্বন্ধ হচ্ছে 1/10 সেকেন্ড। তাহলে শব্দ কতটা পথ গেল? শব্দের গতিবেগকে 1/10 দিয়ে গুণ করলাম। এটাই তাহলে হচ্ছে শর্ত প্রতিধ্বনি শোনার জন্য। তাহলে ডি হচ্ছে V/20। এখন শব্দের গতিবেগ যদি 332 মিটার পার সেকেন্ড ধরা হয় এসআই পদ্ধতিতে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে আমরা প্রমাণ করে দেখাতে পারলাম যে ন্যূনতম দূরত্ব হবে 16.6 মিটার। ওকে, এবার প্রতিধ্বনি কাকে বলে, সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য কি, তোমরা এগুলো জানো, এগুলো আর বলছি না। এরপরে একটা অঙ্ক ভিত্তিক প্রশ্ন দেখো দিয়েছে। একটি জলের ফোঁটাতে এত সংখ্যক জলের অণু আছে, জলের ঘনত্ব যদি এত হয় ফোঁটার আয়তন কত? দেখো, জলের অণু যদি হয় তাহলে 1 মোল জলে কত হচ্ছে না 18 গ্রাম। 1 গ্রাম অণু জলে হচ্ছে 18 গ্রাম, জল আছে 18 গ্রাম। তাহলে জলের অণু এত সংখ্যক জলের অণু আছে, তাহলে 18 গ্রাম জল যদি ধরে না হয় তাহলে জলের ভর হবে এতকে 18 দিয়ে গুণ করতে হবে, করে জলের ঘনত্ব যদি ভাগ করি তাহলে এত সিসি হয়ে যাবে ফোঁটার আয়তন। বোঝা গেল? তোমরা এটা কিন্তু ভেরিফাই করে দেখে নাও। এরপর আমি আসছি মোল কথাটির অর্থ কী। 1 মোল ইলেকট্রনের ভর কত? না 1 মোল এতে হচ্ছে একটি ইলেকট্রনের ভর হচ্ছে এত গ্রাম। তাহলে 1 মোলের ক্ষেত্রে ভর হচ্ছে 6 পয়েন্ট, ইলেকট্রনের ভর হচ্ছে 6 পয়েন্ট, এটা দিয়ে গুণ করো, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করো। এবার এটা কেজিতেও বলতে পারো আর মিলিগ্রামেও বলতে পারো। এবার এটা তো একটা টেক্সচুয়াল প্রশ্ন, তাহলে এটা দেখে নাও, আশা করি এটা পারবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তোমরা প্রতিটি প্রশ্ন কিন্তু নিজেরাও ভেরিফাই করে দেখে যাও, কোথাও যদি ভুল থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি তোমরা এই যে প্রশ্নটার উত্তর সমাধান করলাম তোমাদের পক্ষে এটা সহায়ক হবে। তোমরা এই প্রশ্নটা আরেকবার একটু ভেরিফাই করে দেখে নাও তো, এটা এইভাবে না করে এটাকে যদি এইভাবে করি আমার মনে আরও ভালো হবে। দেখো, এখানে বলেছে এত সংখ্যক জলের অণু। আমরা জানি যে 1 মোল জলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, আর অ্যাভোগাড্রো সংখ্যক জলের অণুর ভর হচ্ছে 18 গ্রাম। তাহলে মোল সংখ্যা যদি বার করো তাহলে এই এত সংখ্যক অণুকে যদি অ্যাভোগাড্রো সংখ্যক অণুতে ভাগ করি তাহলে মোল সংখ্যা পেয়ে যাব। তাকে যদি 1 মোল জলের দিয়ে যদি গুণ করি 18 গ্রাম দিয়ে, তাহলে 5 × 10⁻10 সংখ্যক যে জলের অণু আছে তার ভরটা আমি পেয়ে যাব। তাহলে এই মোট ভরকে জলের ঘনত্ব যদি ভাগ করি তাহলে 1 গ্রাম পার সিসিতে জলের ঘনত্বটা আমি এই জলের আয়তনটা পেয়ে যাই। এটা হচ্ছে এম, এটা ডি বলেছে, তাহলে M/D মানে হচ্ছে ভলিউম, তাহলে এত সিসি হবে। তাহলে আজকে তোমাদের কাছে আমি সামগ্রিকভাবে প্রশ্নটা বিস্তৃতভাবে আলোচনা করলাম। আশা করি তোমাদের এটা এই যে পরীক্ষা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনে সহায়ক হবে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, এই আশা নিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি।